ফের সিলেটের ৩ সীমান্ত দিয়ে ৮২ জনকে বিএসএফের পুশিন। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। আসন্ন ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা। সাসেক্স ২ প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বাড়বে ভোগান্তি। বাসের মালিক এবং যে গরুর টাকে কথা বললেন, যে গরুগুলো নিয়ে আসবে, এরা মানে না। ট্রাফিকিং ব্যবস্থাটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের সমস্যা এটা থেকেই যাবে। কোরবানি ঘিরে পশুর পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। ৩০ মণ ওজনের ষাঁড়ের বীর বাহাদুরের দাম হাঁকছে ১৬ লাখ টাকা। কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বড় মৌসুমে নাজিরশাইল আবাদের সফলতা। প্রতি হেক্টরে ফলন ৫.৫ টনের বেশি। বিলুপ্তির পথে থাকা ধান ফিরছে উচ্চ ফলনশীল হয়ে। ডিসেম্বরের শেষেও যদি লাগাতে পারি, মার্চ মাসের মাঝামাঝি কিন্তু এই ধানটা ফ্লাড আসার আগেই কিন্তু আমরা এই ধানটাকে কিন্তু হারভেস্ট করে ঘরে নিয়ে আসতে পারে ফার্মার। হাওর অঞ্চলে বজ্রপাতে বাড়ছে প্রাণহানি। পাহাড়ে ভারী বর্ষণে ধসের শঙ্কা। নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা জারি। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ৮২ জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে পুশিনের ঘটনা ঘটে। বুধবার ভোররাতে মোকামপুঞ্জি, মিনাটিলা, জকিগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে এই পুশিনের ঘটনা ঘটে। বিজিবি জানায়, প্রথমে মোকারপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ জন শিশু, ১২ জন নারীসহ মোট ৩২ জনকে পুশিন করা হয়। একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে রাত ৪:৩০টার দিকে ১৪ জন নারী ও শিশুসহ আরও ২০ জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও ১২ জনের পুশিনের ঘটনা ঘটে। আর অন্যান্য সীমান্ত দিয়ে ১৬ জন পুশিনের ঘটনা ঘটেছে। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ৬৪ জনকেই আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে কুড়িগ্রামের ৫১ জন, যশোরের ৯ জন ও বাগেরহাটের ৪ জন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়ন্তপুরের শ্রীপুর সীমান্ত থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন পুশিন করা ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে কিনা, সীমান্তে নিরাপত্তা নিয়ে কি বলছে বিজিবি? দেখুন, আসলে কিছুক্ষণ আগেও বিজিবি ৪৮ অর্থাৎ জৈন্তাপুর যে সীমান্ত, সেখানকার অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আজকে সর্বমোট ৮২ জনকে আসলে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইতিমধ্যে তাদেরকে রানাপিং ক্যাপ্টেন আব্দুর রশিদ যে বিদ্যালয়ে আছে সেখানে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরবর্তী পদক্ষেপ যেগুলো আছে, যে তাদের তথ্য যাচাই বাছাই করে তারপরে হয়তো আইনি প্রসেসে তারা যাবেন, কিন্তু এদিকে সময় লাগবে। এদিকে অধিনায়ক তিনি বলেছেন, যেটা বিজিবির অধিনায়ক, তিনি বলেছেন যে আজকেই যে ৮২ জন পুশিন করা হয়েছে তার মধ্যে জৈন্তাপুরের যে ২ সীমান্ত এবং জকিগঞ্জের একটি, আর সুনামগঞ্জের আরও একটি সীমান্ত দিয়ে সর্বমোট ৮২ জনকে পুশিন করা হলে সবাইকেই কিন্তু আটক করা হয়। এখন তাদের পরিচয় আসলে যাচাই বাছাই চলছে। আমরা আসলে কিছুক্ষণ আগে ভেতরে যারা অনুপ্রবেশকারী হিসেবে আটক করা হয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে আসলে দীর্ঘদিন থেকে তারা ভারতে বসবাস করে আসছেন, কেউ ১০ বছর, কেউ ১৫ বছর, কেউ ৬ বছর। যেহেতু ভারতীয় সরকার একটি সময়সীমা বেঁধে দিয়েছিল যে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত যারা স্বেচ্ছায় তারা ধরা দেবে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। তারপরে তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এ নিয়ে সিলেট সীমান্তে গত ৮ই মে থেকে আজকে পর্যন্ত সর্বমোট ৩৯৪ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে বিজিবি বলছে যে তাদের এই পুশিন ঠেকাতে তারা নিরাপত্তা ব্যবস্থা বহু আগেই তারা জোরদার করেছেন এবং যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তাদের যে ভিওপিগুলো সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য যারা আছেন তারা আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে বলে আজকে তাদেরকে এখানে আটক করা সম্ভব হয়েছে। তবে এইভাবে আসলে অনুপ্রবেশে করানোটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন অনেকেই, বিশেষ করে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এটি তাদের জন্য একটি আতঙ্কের বিষয়। কারণ যেহেতু সীমান্ত এলাকা কখন কি ঘটে, এইভাবে যদি পুশিনের ঘটনা ঘটে সেটি আসলে তাদের জন্য একটি আতঙ্কের বিষয়। তারা বলছেন যে যেহেতু একটি আন্তর্জাতিক ইস্যু, সেই আন্তর্জাতিক ইস্যুতে রাষ্ট্রীয় বাহিনীর এবং রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন যারা করছেন তাদের সাথে সমঝোতা করে
পতাকা বৈঠক কিংবা অন্যান্য যে কার্যক্রম আছে আন্তর্জাতিক আইনে সেটি করে যদি তারা আসলে সীমান্তে অনুপ্রবেশ না করে, বাংলাদেশি যদি হয় তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হোক। তো সব মিলিয়ে এখনও যে 84 জন তাদেরকে এখানে রাখা হয়েছে, হয়তোবা পরবর্তী আইনি পদক্ষেপ যেটা একটু সময় লাগবে, তাদের পরিচয় যাচাই বাছাই করে যদি দেখা যায় কেউ বাংলাদেশের নাগরিক নয়, তখন তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো এখনও এই প্রক্রিয়া চলমান রয়েছে, হয়তোবা পরবর্তী সংবাদে এর বিস্তারিত তথ্য আরও আপডেট জানাতে পারবো। উজ্জ্বল। সিলেট থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। 11তম গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবি আদায়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে পাঠদান কর্মসূচি। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের জেলা সদর প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রমে কেমন প্রভাব পড়ল আর কি বলছেন শিক্ষক অভিভাবকরা? উজ্জ্বল, আমি আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কেউ সকাল 8:30টায় এসেছে এই প্রাথমিক বিদ্যালয়ে, কেউ এসেছে 9:15টায়। তারা বলছেন যে সকাল থেকে বিদ্যালয়ে আসলেও তাদের ক্লাস হচ্ছে না। এর কারণ হিসেবে তারা বলছেন যে শিক্ষকরা যে কর্মবিরতি পালন করছে এর ফলে তাদের কোনো শ্রেণীকক্ষে পাঠদান না হয়। তারা কেউ বাইরে খেলাধুলা করছে, কেউ গরমে গাছের ছায়ার নিচে বসে আছে। আর অভিভাবকরা বলছেন যে শিক্ষকরা যে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে, এতে করে তারা এই বিদ্যালয়ে তাদের সন্তানদের নিয়ে আসলেও পাঠদান না হয়। অভিভাবক যারা আছেন তারাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা বলছেন যে যেহেতু শিক্ষক এবং শিক্ষার্থী উভয় শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, তাই তারাও কিন্তু এই শিক্ষার্থীদের পাঠদানের জন্য দাবি জানিয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীরা যেভাবে খেলাধুলা করছে এতে করে তাদের পড়াশোনায় ক্ষতি হতে পারে। আবার এছাড়াও তারা বলছেন যে এই ক্লাস না হয় কিন্তু যারা বাড়িতে যান শিক্ষার্থীরা, এদের মধ্যে অনেকেই মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে, যে কারণে তারাও জোর দাবি জানাচ্ছেন যে শিক্ষার্থীদের পাঠদান যাতে দ্রুত সময়ের মধ্যে শুরু করা যায়। আর এদিকে শিক্ষকরা বলছেন যে তাদের ঐক্য পরিষদ থেকে যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করছেন। আর এছাড়া বলছেন যে এই 3 দফা দাবি তাদের যৌক্তিক দাবি, এই দাবি মেনে নিতে তারা অটুট। তারা বলছেন যে আগামী সোমবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ঈদের আগ পর্যন্ত, এই সোমবার পর্যন্ত তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তারা পাঠদানে অংশ নেবেন না। আর এদিকে শিক্ষকরা জানিয়েছেন যে টাঙ্গাইলে প্রায় 1623টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই সহকারী শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সকালে বিদ্যালয়ে আসলেও বিকেল পর্যন্ত তারা বিদ্যালয়ে অবস্থান করছেন, তবে পাঠদান দিচ্ছেন না। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে শিক্ষকদের কর্মবিরতির সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এদিকে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিস থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। জানাবেন তারা কর্মচারীরা কি দাবি জানাচ্ছেন? হ্যাঁ উজ্জ্বল, সারা দেশের মতো বগুড়াতেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের যে কর্মবিরতি সেটি চলছে এবং অন্যান্য জায়গার মতো একটু ভিন্নতা রয়েছে। এখানে সব কার্যক্রম চলছে, গ্রাহকরা সেবা পাচ্ছেন, কিন্তু তাদের কর্মবিরতি চলছে। বিদ্যুৎ যেহেতু একটি জরুরি সেবা, এই জরুরি সেবাকে অব্যাহত রেখে এখানকার কর্মচারীরা এখানে কর্মবিরতি করছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেটি 7টি দাবি, 7 দফা দাবিতে তাদের এই কর্মবিরতি চলছে। 7 দফা দাবির প্রথমটি হচ্ছে আরইবির যে চেয়ারম্যান রয়েছে তার অপসারণ করতে হবে। এর কারণ তারা বলছেন যে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিভিন্ন রকম কারণেই তার অপসারণ দাবি করছেন। এছাড়া আরইবি অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মচারীরা রয়েছেন তাদের চাকরির যে বিধিগুলো রয়েছে সেগুলো ভিন্নতা রয়েছে। তারা বলছেন যে সেখানে বৈষম্য রয়েছে এবং সেগুলো দ্রুত সংস্কার করতে হবে এবং তাহলেই তাদের এই কর্মবিরতি তারা তুলে নেবেন। এছাড়া মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্যকর্মীদের যে চাকরি রয়েছে এই চাকরিগুলো তাদের নিয়মিত করা হয়নি এখন পর্যন্ত। এখানে তাদের আরেকটি দাবি রয়েছে যে মিটার রিডার কাম মেসেঞ্জার, পোষ্য এই যে পদগুলো রয়েছে এই পদগুলোতে যেন চাকরি নিয়মিত করা হয়, এই দাবি তারা জানিয়েছেন। এবং কিছু সময় যে পল্লী বিদ্যুতের
যে দুর্নীতি অনিয়মগুলো রয়েছে সেই অনিয়মগুলো নিয়ে যে কর্মকর্তারা কথা বলেছেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্নভাবে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এখন এই যে কর্মবিরতি, এই কর্মবিরতির মাধ্যমে দাবি করা হচ্ছে যে সেই চাকরিচ্যুত যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যে মিথ্যা মামলাগুলো দেয়া হয়েছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এছাড়া জরুরি সেবায় যে কর্মঘণ্টাগুলো রয়েছে এই কর্মঘণ্টার নিয়মিত সঠিক করতে হবে এবং লোকজনকে জনবলকে নিয়োগ করতে হবে এবং এর মাধ্যমে একটি শিফটিংয়ের মাধ্যমে তাদের এই জরুরি সেবা অব্যাহত রাখতে হবে। এই ছিল আমার কাছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তাদের কর্মবিরতির সব শেষ তথ্য। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম। বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামে কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে 88তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 88তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 155 জন অফিসার কমিশন লাভ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক, সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাসেক্স 2 প্রকল্পের টাঙ্গাইল প্রান্তের কাজ শেষ না হয় আসন্ন ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। প্রকল্প ম্যানেজার জানান, ঈদে ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ এলাকায় বাস বেশ সুবিধার পাশাপাশি 4 লেনের সড়ক ব্যবহার করা যাবে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 65 কিলোমিটার মহাসড়কে 6 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কাউসার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঈদ সহ বিভিন্ন উৎসবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় প্রায় 3 গুণ। যানজটের ভোগান্তি লাঘবে গাজীপুরের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার সড়ক সাসেক 1 প্রকল্পের আওতায় 4 লেন করা হয়েছে। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 14.5 কিলোমিটার এলাকায় সাসেক 2 প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে। মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজে অগ্রগতির অভাব, ট্রাফিক আইন মেনে না চলা এবং প্রশিক্ষণবিহীন চালকের কারণে ঈদযাত্রায় যানজটের ভোগান্তি বাড়তে পারে। পরিবহন চালকদের কণ্ঠেও একই সুর। তারা বলছেন, মহাসড়কে অতিরিক্ত ট্রাক চলাচল এবং নতুন সড়কে মার্কিং না থাকায় দুর্ঘটনা সহ নানা কারণে সড়কে বাড়ছে ভোগান্তি। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। রাস্তা যদি আমরা আরও 8 লেনও করি, কিন্তু আমরা যদি ট্রাফিকিং ব্যবস্থাটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের সমস্যার এটা থেকেই যাবে। যে সিদ্ধান্তগুলো দেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো বাসের মালিক এবং যে গরুর ট্রাকের কথা বললেন, যে গরুগুলো নিয়ে আসবে এরা মানে না। ঢাকা শহর থেকে মেলা ফিটনেস গাড়িগুলা আমাদের রোডে চলে আসাতে আমাদের অনেক কষ্ট, যানজট বাজে। সেতুর আগে আবার কড্ডা রোডে যানজট থাকবেই, আর এলেঙ্গা তো আছেই, আর গাজীপুর চৌরাস্তা আপনার এইদিকে আশেপাশে যানজট আছেই। চলতি বছরের শেষে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও বেশিরভাগ কাজই বাকি। তারপরও ঈদে ভোগান্তি লাঘবে 5টি বাস বের পাশাপাশি 4 লেনের সুবিধার কথা জানান প্রকল্প কর্মকর্তা। আমাদের যে লেফট সাইডে যে আমরা যে রাস্তাটা ছাড়া হয়েছে তার মধ্যে 5টি বাস বে আছে। এর মধ্যে একটি বাস বে আছে আঙালিয়া বাড়ির পাশে, একটি বাস বে আছে হাতিয়ার পাশে, একটি সল্লা, একটি আছে রেলওয়ে স্টেশনের ওখানে, আর আরেকটি হলো থানার পাশে। টেম্পোরারি মানুষজনকে শান্তি বা মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য আমরা রাস্তাটা চালু করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই মার্কিংয়ের ব্যাপারটা আমরা আরও কিছুদিন পরে করা লাগবে আমাদের।
যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে ঈদের বাড়তি চাপ সামাল দিতে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে অতিরিক্ত 6টি বুথ বাড়ানো হবে। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে 6 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা পুলিশ সুপার। যমুনা সেতুতে 9টা 18টা বুথ চালু থাকবে টোল আদায়ের জন্য, এবং যে কোনো দুর্ঘটনা উদ্ধারের জন্য আমাদের সবসময় নিজস্ব 2টা র্যাকার মজুদ থাকবে। এছাড়া পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা যে কোনো যানজট দ্রুত নিরসনের ব্যবস্থায় সচেষ্ট থাকবে। আমরা মোবাইল টিম রাখবো, আমাদের পিকেট টিম থাকবে। এই মোবাইল টিমগুলো মহাসড়কের বিভিন্ন জায়গায় তারা মোবাইল করবে এবং পিকেট টিমগুলো তারা পিকেটের দায়িত্ব পালন করবে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের তদারকি টিম থাকবে। এবারের কোরবানি ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের সঠিক নজরদারি আশা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। এখন টাঙ্গাইল। কোরবানি উপলক্ষে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। এবার আশানুরূপ দাম পাওয়ার আশা করছেন তারা। জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ওজনের ষাঁড় গরু বীর বাহাদুর। 3 বছর বয়সী গরুটির ওজন প্রায় 30 মণ, যার উচ্চতা 6 ফুট, লম্বায় 8.5 ফুটেরও বেশি। মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল আলিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খামারি আমিরুল ইসলাম ছোট থেকেই আদর যত্নে লালন পালন করেছে বীর বাহাদুর নামের এই ষাঁড়টিকে। তবে মনে শত কষ্ট সত্ত্বেও সংসারের সচ্ছলতা ফেরাতে এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে বীর বাহাদুরকে। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। বীর বাহাদুর বলে আমরা সবাই পড়েছি, তো বহু লোক দেখতে আসে। গরুটা আল্লাহ আমাদের দিয়েছে, বহু লোক দেখতে আসে। আমরা দেখায়ও তাদের দামও বলে, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 9 লাখ, এরকম গরু দাম বলে। এই গরুকে খাবার খাওয়াই, বিচিলে ছাল, ভুসি, মানে ছোলা, গম, ভুট্টা মাড়াই করে খাওয়ানো হয়। আসলে সচরাচর এরকম গরু তো কখনো দেখা যায় না। আমরা এসে খুবই আনন্দিত গরুটা দেখে। বাংলাদেশের ভিতরে এই ডাঙ্গাপাড়া যে একটা স্থান লাভ করেছে এই গরু পোষার দিক থেকে দীর্ঘদিনই, এবং এবারে আমার মনে হয় আরও এদের নামটা আরও ছড়িয়ে যাবে। কুষ্টিয়ায় এবার ছোট বড় মিলিয়ে 18,000 খামারে প্রায় 2 লাখ গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামারিরা। যদিও তাদের দাবি, খাবারের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় বাড়েনি পশুর দাম। চাল, গুঁড়া, ভুট্টা, এসব জিনিসপাতি খাওয়া ধরেন অনেক খরচ। ভারতীয় গরু কিংবা বিদেশি কোনো গরু বাংলাদেশে না ঢোকে, কারণ বাইরের দেশের গরু ঢুকলে আমাদের ব্যবসায় লস হবে। গবাদি পশু লালন পালনে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দিতে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সার্বক্ষণিক হাট চলাকালীন সময়ে আমাদের খামারিদের তারা সহযোগিতা করবে। সাথে সাথে যারা কুরবানি ক্রয় করতে যাবে তারা সুস্থ গরু চেনার জন্য, এবং সাথে সাথে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে আমরা সহায়তা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় এবার কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এখন কুষ্টিয়া। এদিকে কোরবানি সামনে রেখে বরিশাল বিভাগের খামারগুলোতে বেড়েছে ব্যস্ততা। শতভাগ স্থানীয় পশু দিয়ে এই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন এবার খামারগুলোতে কি দরে পশু মিলছে? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে বরিশালের হাটগুলো এখন পর্যন্ত সেভাবে জমে না উঠলেও বরিশালের যে অ্যাগ্রো ফার্মগুলো রয়েছে পশু বিক্রির, সেগুলোতে কিন্তু ক্রেতা সমাগম দেখা যাচ্ছে, এবং যারা খামার মালিক রয়েছেন তারা বলছেন যে প্রায় 70 থেকে 80% পশু ইতিমধ্যে তারা বিক্রি করে ফেলেছেন। এবং আমরা এই মুহূর্তে যে ফার্মটিতে রয়েছি, এই ফার্মটিতেও আমরা এখানকার যে ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 60,000 টাকা থেকে শুরু করে প্রায় 7 লাখ টাকা দামের গরু রয়েছে, এবং এখানে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে রাত অবধি এই যে গরুর পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে গরমের হাত থেকে রক্ষার জন্য তারা কিন্তু গোসল করাচ্ছেন এবং এই যে খামারগুলো পরিষ্কারের ব্যবস্থা করছেন। এবং খামারের ব্যাপারগুলো হচ্ছে যে অনলাইনের মাধ্যমেও কিন্তু অনেকে পশু অর্ডার দিচ্ছেন কিংবা বুকিং করছেন, এবং এই খামারে প্রায় 70% পশু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন খামার মালিকরা। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে এবার যে পরিমাণ পশু প্রস্তুত রয়েছে তাতে বরিশালের বিভাগের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পুরোপুরি পূরণ হবে বলে আশা করছেন যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে ছোট বড় প্রায় 27,000 খামারি কোরবানিযোগ্য মোট
4,59,848টি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে এবার বরিশাল বিভাগে কোরবানিতে চাহিদা রয়েছে 3,94,552টি পশু। ফলে চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকবে প্রায় 65,296টি পশু। এবং জেলার কথা যদি বলি 1,41,674টি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে এবার চাহিদা রয়েছে 1,11,077টি। ফলে চাহিদার তুলনায় জেলাতেও উদ্বৃত্ত থাকবে প্রায় 30,597টি পশু। এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে কোরবানি ঈদকে সামনে রেখে হাটে আসলে বিভিন্ন ধরনের ঝামেলা রয়েছে, যে কারণে তারা কিন্তু এই যে খামারগুলো রয়েছে সেখানে থেকেই গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং সে কারণেই এই যে খামার থেকেই আসলে তারা পশুগুলো পছন্দ করছেন এবং এখান থেকেই পছন্দের পশুটি বাছাই করে নিচ্ছেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় দাম কিছুটা বৃদ্ধি পেলেও এবছর পশুর দাম গতবারের তুলনায় কিছুটা কম। এবং যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে কিছুটা কম থাকায় তারা স্বাচ্ছন্দ্যেই তাদের যে পশু বিক্রি সেটি করতে পারছেন এবং কিনতেও পারছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু খামার রয়েছে, সেখান থেকে কিন্তু এই খামারটি সবচেয়ে বড় একটি খামার এবং এই খামারে কিন্তু এখন পর্যন্ত লোকজন আসছে এবং এখান থেকে পছন্দ করছে এবং সেই পছন্দ অনুসারেই কিন্তু তারা এখান থেকে পশু কোরবানির জন্য বেছে নিচ্ছেন এবং এখানেই রাখছেন। কোরবানির আগের দিন যেহেতু এখান থেকে পাঠানো সম্ভব সে কারণে তাদের কিন্তু লালন পালনের যে ঝামেলাটা সেটিও তারা এড়িয়ে যেতে পারছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে কুমিল্লার চকবাজার থেকে মশলার বাজারের খবর জানবো সহকর্মী খালেদ সাইফুল্লাহর কাছ থেকে। খালেদ, জানাবেন এবং কুমিল্লার মশলার বাজারের কি পরিস্থিতি, সরবরাহ কেমন রয়েছে আর দাম ক্রেতাদের নাগালে রয়েছে কিনা? উজ্জ্বল, কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে মশলা কেনার আগ্রহ এবং চাহিদা সবই কিন্তু বেড়েছে। কুমিল্লার বাজারগুলোতে কিন্তু এখান থেকেই বেশিরভাগ মশলা বাজারজাত হয়ে থাকে এবং এখানে বিক্রেতারা বলছেন যে দেশীয় মশলার তুলনায় আমদানিকৃত মশলার দাম কিছুটা বেড়েছে। আমি একটু আজকের বাজারে যে দাম আমি দেখতে পেয়েছি মশলার আপনাদেরকে একটু জানাচ্ছি। এলাচ 4800 টাকা থেকে 5200 টাকা কেজি, লং 1380 টাকা থেকে 380 টাকা, দারুচিনি 520 টাকা, গোলমরিচ 1160 টাকা, সাদা গোলমরিচ 1400 টাকা, যত্রিক 3000 টাকা কেজি, জিরা 650 টাকা, আদা 130 টাকা, জয়ফল 800 টাকা, আলু বোখারা 500 টাকা কেজি, ধনিয়া 200 টাকা কেজি, চীনাবাদাম 150 টাকা, কিশমিশ 550 টাকা, কাজু বাদাম 1400 থেকে 1800 টাকা, কাঠবাদাম 1200 টাকা, শুকনা মরিচ 280 টাকা এবং হলুদ 320 টাকা। তাছাড়া তেজপাতা 150 টাকা, রসুন 90 থেকে 120 টাকা, পেঁয়াজ 55 টাকা দরে বিক্রি হচ্ছে। এই যে মশলাগুলোর কথা বললাম কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু এই মশলাগুলোই আসলে বেশি কেনাবেচা হয়ে থাকে। এখানে বিক্রেতারা বলছেন যে যারা গ্রাহক ভোক্তা পর্যায়ে আসলে এই মশলাগুলো 3000 টাকা, 4000, 5000 টাকা পর্যন্ত যে কেজি, এগুলো কিন্তু আসলে কেউ কেজি কিনেন না, হয়তো 100 গ্রাম 200 গ্রাম সেই দরে কিনে থাকেন। অর্থাৎ 100 গ্রামের দাম 500 টাকা, 480 টাকা পর্যন্ত পড়ে এলাচের দাম এরকম। এবং এই যে পেঁয়াজের দাম আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাজারে 55 টাকা, রসুনের দাম কিন্তু কিছুটা কমেছে এবং হলুদের দামও 320 টাকা, কিছুটা শুকনো হলুদ সেটিও 350 টাকা ছিল বলছেন এখানকার বিক্রেতারা। তো এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বিগত বছরের তুলনায় যে তারা মনে করেছিলেন যে হয়তো বা বিদেশি মশলা যেগুলো কোরবানির জন্য আসলে বেশি চলে সেগুলোর দাম কিছুটা কমবে, কিন্তু এলসির দামের বেড়ে যাওয়ার কারণে কিন্তু এগুলোর দাম আসলে এই যেরকম বলছে, যেমন কাজু বাদাম কিন্তু 800-1200 টাকা পর্যন্ত ছিল, সেটি এখন 1400 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ এই যে অত্যাধিক দাম এই মশলাগুলো, তারা বলছেন যে এগুলো আসলে বাইরের যে দাম কিনে আনে সেগুলো যেন মনিটর করা হয়, তাহলে হয়তো বা বাজার স্থিতিশীল থাকবে। উজ্জ্বল। কুমিল্লা থেকে মশলার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। আমন মৌসুমের বনেদি ধান নাজিরশাইল আবাদ করে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে 3টি প্লটে এবার বড় মৌসুমে নাজিরশাইল ধান আবাদ করে ফলন পেয়েছেন হেক্টর প্রতি 5.5 টনের অধিক। মাটি ও পাতায় জিঙ্ক সালফেট স্প্রে করে উৎপাদিত ধান করা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ। এতে প্রায় বিলুপ্তির পথে আমনের জাত নাজিরশাইল ধান ফিরেছে উচ্চ ফলনশীল হয়ে। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। বাজারে বেশি দাম ও চাহিদা থাকে দেশীয় জাতের চিকন চালের। আমন মৌসুমের তেমনি একটি জাত নাজিরশাইল। উচ্চ শ্রেণীর ব্যাপক আগ্রহের কারণে সুপার শপগুলোতেও চাহিদার শীর্ষে থাকে এই চাল। আউশ, আমন ও বোরো এই 3 মৌসুমে দেশে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়।
এর মধ্যে নাজিরশাইল আমন মৌসুমের জনপ্রিয় ধানের জাত। খেতে সুস্বাদু ও ভালো দাম থাকলেও উচ্চফলনশীল অন্যান্য জাতের ধানের সাথে টিকতে না পেরে দিন দিনই কমছে এর আবাদ। এমন বাস্তবতায় আমন মৌসুমের ধান নাজিরশাইল বোরো মৌসুমে আবাদ করে সফল হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আলোর প্রতি সংবেদনশীল ও স্বল্প জীবনকালের এই ধান স্বল্প আলোর প্রভাব ব্যবহার করে বোরোতে উৎপাদন সম্ভব হয়েছে। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখের মধ্যে চারা রোপণ করা হলে স্বল্প আলোর প্রভাব থাকে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে 3টি প্লটে পরীক্ষামূলক নাজিরশাইল চাষ করে হেক্টর প্রতি 5.5 টনের অধিক ফলন পাওয়া গেছে বলে জানান গবেষকরা। উচ্চ ফলনশীল জাতের সাথে যে ফলন, সেই ফলনে এটি টিকে থাকতে না পারার কারণে আমন মৌসুমে এই ধানটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই নাজিরশাইল ধানকে ফটোপোডিক ইন্ডাকশান কৌশল ব্যবহার করে এটিকে বোরো মৌসুমে চাষ করা সম্ভব। এবং বোরো মৌসুমে যেহেতু সালোকসংশ্লেষণ সূর্যালোক ক্লিয়ার থাকে, যার ফলে সালোকসংশ্লেষণ বেশি হয় এবং ধানের ফলন কিন্তু আমনের তুলনায় বেশি হয়, এটি যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে। গবেষকরা জানান, শুধু বোরো মৌসুমে আবাদি নয়, জিঙ্ক সালফেট স্প্রে করে নাজিরশাইল ধান জিঙ্ক সমৃদ্ধও করেছেন তারা, যা মানবদেহে জিঙ্কের ঘাটতিজনিত রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে। পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আমরা যে রেজাল্ট পাইছি সেটা হচ্ছে যে আমরা যদি শুধু জমিতে প্রয়োগ করি জিঙ্ক সালফেট জিঙ্কের জন্য, তাহলে এখানে আমরা প্রায় 27 ppm অর্থাৎ 27 মিলিগ্রাম প্রতি কেজিতে পাবো আমরা জিঙ্কের পরিমাণ। এবং আমরা যদি গাছের নির্দিষ্ট বৃদ্ধি পর্যায়ে আমরা ফলিয়ার স্প্রে বা পাতায় স্প্রে করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাটিতে প্রয়োগের চেয়ে বেশি পরিমাণ জিঙ্ক পাচ্ছি। মাটিতে প্রয়োগের পাশাপাশি যখন আমরা এটাকে পাতায় প্রয়োগ করে থাকি, তো এটা দেখা যাচ্ছে যে পাতা সরাসরি সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। যে কনজিউম করবে বা যে এটাকে খাবে, সেক্ষেত্রে মানবদেহেরও একটা পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ কি সুন্দর দিন কাটাইতাম। ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকার কৃষক মুজিবুর রহমান 5 কাঠা জমিতে বোরো মৌসুমে নাজিরশাইল ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। আগামীতে সব জমিতে এই ধান আবাদ করবেন বলেও জানান তিনি। আগ্রহ দেখাচ্ছেন অন্য কৃষকেরাও। বোরোতে আমি করছি, অন্য অন্য ধানের তুলনা এই নাজিরশাইল ধান অনেক ভালো হচ্ছে এবং 19-29 ধানের চেয়েও ভালো হচ্ছে। পানির সেচও কম লাগছে এবং সারও কম লাগছে। এই সারাগর ওই সাজেশন অনুযায়ী এই নাজিরশাইল ধান করছি। স্বল্প জীবনকালীন আগাম জাত এবং উৎপাদন খরচ কম হওয়ার কারণে এই নাজিরশাইল ধান হতে পারে হাওরের জন্য আদর্শ। চাহিদার কারণে বাজারে অন্য জাতের ধানের চেয়ে এই ধানের দামও বেশি। আগামী বোরো মৌসুমে হাওড়াঞ্চলে এই নাজিরশাইল ধানের জাত নিয়ে যেতে চান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। হাওড় অঞ্চলে কিন্তু ছড়িয়ে দেওয়া যেতে পারে, কারণ যেহেতু হাওড় অঞ্চলে বন্যা আসে, সেই ক্ষেত্রে এই ধানটা যদি আমরা ডিসেম্বরের শেষেও যদি লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা মার্চ মাসের মাঝামাঝি কিন্তু এই ধানটা অর্থাৎ হারভেস্ট করে ঘরে নিয়ে আসতে পারে ফার্মার। নাজিরশাইল ধানের চারা রোপণের 95 থেকে 100 দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবেন কৃষক। এছাড়া সেচ ও সারের ব্যবহারও তুলনামূলক কম লাগে। কেবল সার থেকেই বিঘা প্রতি 1000 টাকা সাশ্রয় হবে বলে জানান গবেষকরা। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। কক্সবাজারে সরকারের অনুমোদন ছাড়াই গোপনে উৎপাদন করা হচ্ছে ভেনামি চিংড়ির পোনা। এতে রাজস্ব হারানোর পাশাপাশি হুমকিতে পড়েছেন বৈধ হ্যাচারি শিল্প ও সাধারণ খামারিরা। এখন টিভির অনুসন্ধানে উঠে এসেছে সংঘবদ্ধ একটি চক্রের জড়িত থাকার তথ্য। মন্তস বেদজ্ঞের তথ্য, মোহাম্মদ রাসেলের ছবিতে থাকছে বিস্তারিত। কক্সবাজারের কলাতলি থেকে ইনানি পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য চিংড়ি হ্যাচারি। তবে দেশে ভেনামি চিংড়ির পোনা উৎপাদনের অনুমতি আছে শুধু কক্সবাজারের নিরিবিলি ও খুলনার দেশবাংলা হ্যাচারির। কিন্তু সরকারি অনুমোদন ছাড়াই বাজারে ভেনামি চিংড়ির পোনা বিক্রি করছে মায়ের দোয়া হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান। অথচ সরকারি তালিকায় মায়ের দোয়া নামের কোনো হ্যাচারির অস্তিত্ব নেই। এখন টিভির অনুসন্ধানে উঠে আসে আসল চিত্র, যেখানে দেখা যায় জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সহ স্থানীয় প্রভাবশালীরা MKA হ্যাচারিতে মায়ের দোয়া হ্যাচারির নামে পোনা উৎপাদন করছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে জড়িত থাকার কথা অস্বীকার করেন আবুল কালাম। অভিযোগ আছে বাগদা মা চিংড়ির আড়ালে বিদেশ থেকে আনা হচ্ছে ভেনামি চিংড়ি, যা দিয়ে পোনা উৎপাদন করে বিক্রি করা হয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় বিভিন্ন এলাকায়। আপনার কাছে কি এখন এই এমকে হ্যাচারির বেনামি পোনা আসে? না না, জানি না কয় প্রোডাকশন যাবে সেদিকে আমার কাছে বলিনি। 10 দিন আগে ছিল, 10-12 দিন আগে। ওনারা কোনো না হ্যাচারিতে এগুলো প্রোডাকশন করতেছে, এগুলা ওরা তোরাই পথে বিভিন্ন নাম দিয়া ওরা মার্কেটিং করতেছে। পারমিশন না পাওয়া সত্ত্বেও সে বেনামি প্রোডাকশন করতেছে এবং অন্য একটা ব্র্যান্ডের নাম দিয়ে সে পোনাটা চালাচ্ছে, এরকম হইতে পারে। যদি ফিশারি ডিপার্টমেন্টের মনিটরিং থাকতো তাইলে এই কাজগুলি হ্যাচারির মালিকরা করতে পারত না। এদিকে পোনা উৎপাদনের কথা অস্বীকার করলেও ভেনামি চিংড়ি উৎপাদনের অনুমতি চেয়ে আবেদনের কথা জানায় এমকে হ্যাচারি কর্তৃপক্ষ। মিথ্যা কথা, মিথ্যা প্রতারণা করতেছে। আমাদের এদিকের আমাদের এন্ট্রি পার্টিরা বিভিন্ন ইন্ডিয়ান থেকে নফলি নিয়ে আসে, তারা আমরা বাইদাবাই শুনি। তো তারা এখন যেহেতু ডফ বা উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন যখন চাপাচাপি করতেছে, তারা তখন আমাদের দোষটা দিচ্ছে। অবৈধ রেণু উৎপাদনের কথা জানে জেলা মৎস্য কর্মকর্তারাও আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার। মায়ের দোয়া হ্যাচারি নামে যে অভিযোগ সেটা আমাদের নজরে এসেছে, সেটা আমাদের নিবন্ধিত না আমাদের যে হ্যাচারি আইনে। তা আমরা এর বিষয়ে খোঁজখবর নিচ্ছি যে তারা আসলে কোত্থেকে নকলি আনতেছে ভেনামির এবং কোথায় তারা নার্সিং করে কার কাছে বিক্রি করতেছে। এভাবে অনুমোদন ছাড়া পোনা উৎপাদনের কারণে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চিংড়ি শিল্প। এখন কক্সবাজার। হাওড় অঞ্চলে বাড়ছে বজ্রপাত, প্রাণ হারাচ্ছেন কৃষক, জেলে, পথচারী, আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো পরিবার। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত বেড়েছে বহুগুণ। তবু জেলার কোথাও কোথাও নেই বজ্র নিরোধক দণ্ড, নেই আগাম সতর্কতা। প্রতি বছর প্রাণহানির পরও স্থায়ী কোনো উদ্যোগ নেই জেলা বা জাতীয় পর্যায়ে। মশিউর কায়াসের প্রতিবেদন। চলতি বছরের 6 মে দুপুর 12টা নাগাদ পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাচ্ছিল চট্টেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বর্ষা ও তার 2 সহপাঠী ইরিনা ও প্রিয়া। এ সময় হঠাৎ কালো হয়ে আসে আকাশ, বজ্রপাতের শিকার হন 3 জন। 2 সহপাঠী ঘটনাস্থলে মারা যান। বর্ষা বেঁচে গেলেও পুড়ে যায় তার শরীরের ডান পাশ। আমরা 3 জন স্কুলে যেতে পরীক্ষার জন্য যাইতেছিলাম, তারপর আমার ফ্রেন্ডের এক বাড়ি রাস্তায় তার ডাকতেছি যে পরীক্ষা দেওয়ার জন্য যাইতে, কিন্তু আন্টি বলছে যে সে চলে গেছে। তারপর আমরা 3 জন আবার চলে যাইতেছিলাম, তারপর কি হয়েছে আর মনে নাই। দোয়া করেন আমার জন্য, আমি যে সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারি। 2016 সালের মে মাসে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকার, কিন্তু বিস্তীর্ণ হাওর জুড়ে আজও তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা চোখে পড়েনি। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম জেলার মোট আয়তনের 46 ভাগ জুড়ে থাকা এই 3 হাওর উপজেলা, যেখানে নেই কোনো বজ্র নিরোধক দণ্ড, নেই কোনো আশ্রয় কেন্দ্র। যে কয়টি স্থাপন করা হয়েছিল তাও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট কিংবা চুরি হয়ে গেছে। ধান কাটার সময় বৃষ্টি হয়, ঠাড়া পরে এই লোক মারা যায়, পরে হেরা বয়ের থেকে এই দেশে আয় না। ঠাড়া হইতে গিয়ে আমরা অনেক ভয় পাই আমরা দৌড়াদৌড়ি করে যাই। যারা মনে করেন অনেক দূরা থেকে বাড়ি যেতে না, টাকা ঠাড়া বইটা জায়গা। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে গত 5 বছরে জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন অন্তত 100 জন, যার মধ্যে 77 জন কৃষক, 15 জন শিক্ষার্থী এবং 8 জন গৃহিণী। এ মৌসুমে কেবল এপ্রিল ও মে মাসেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 17 জন। প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়লেও কর্তৃপক্ষের নেই তেমন কোনো উদ্যোগ। দ্রুত এই অঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের দাবি স্থানীয়দের। আগে বলে কি ওরা কি আসছিল ফিলারের মতন, এখন বলে কেরা বলে ফিলার কেমনে লই গেছে গা, নেওয়ার পর থেকে খুবই প্রচুর ঠাডা বাটা দেয়। 1-2টা যন্ত্র এরকম ব্যবস্থা যদি সরকারের পক্ষ থেকে হয়ে যায়, তা জনগণের জন্য সুবিধা হইবে। লাভ হবে, কিন্তু বর্তমানে ঠান্ডার অ্যালার্মিংয়ের কোনো সিস্টেম আপাতত নেই। পরিকল্পনা আছে কর্তৃপক্ষের ভবিষ্যতে ইনস্টল করার জন্য, যখন হবে তখন স্থানীয় জনগণ এখান থেকে অবশ্যই উপকৃত হবে।
বোরো ও বর্ষা মৌসুমে বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে বজ্রপাতে নিহত প্রতিটি পরিবারকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকলেও প্রচারের অভাবে অনেকেই তা জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, খোলা হাওরে বেশি বজ্রপাতের ঘটনা ঘটছে, তাই সর্বসাধারণকে আরও সতর্ক হতে হবে। উঁচু উঁচু বিল্ডিং আছে, ওখানে যে বজ্র নিরোধক দেওয়া হয় তাহলে ওখানে ওগুলি টাচ করে আর ভূপৃষ্ঠে বা অন্যদিকে যাবে না। আর ঠিক তদ্রুপ মাটির নিচেও এরকম নির্দিষ্ট পরিমাণ গভীরতায় নিতে হবে। কয়েক ফিট দিয়ে যদি তার দিয়ে সংযুক্ত করে দেয় তাহলে সেই বজ্রপাতের নিরোধন কাজটা ভালোভাবে হবে না। বজ্রপাত লোক মারা যাওয়া বা যে কোনো মারা যাওয়ার ক্ষেত্রেই আমরা 25,000 টাকা করে তাৎক্ষণিক দাফন কাফনের জন্য বরাদ্দ দিয়ে থাকি। বজ্রপাত নিরোধকের কোনো কার্যক্রম এখানে চালু নাই। তো এটা মানে যদি কারিগরিকভাবে বা এটা যদি টেকনিক্যালি সুইটেবল হয় তো এরকম প্রকল্প নেওয়া উচিত। আকাশে অতিরিক্ত জলীয় বাষ্প, খোলা হাওর জল, বিদ্যুৎ নির্গমের সহজ পথ, এই তিনেই তৈরি হয় বজ্রপাতের ফাঁদ। আর এই ফাঁদেই প্রতি বছর প্রাণ হারান হাওরের বহু মানুষ। অসচেতনতা কিংবা সংশ্লিষ্টদের প্রস্তুতি ঘাটতি সব মিলিয়ে এই মৌসুমে হাওর যেন এক বজ্রপাতের মৃত্যুকূপ। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত জানাতে রাঙামাটির রূপনগর থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন ভারী বর্ষণে কী ধরনের সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস, স্থানীয়রা কি বলছেন? উজ্জ্বল, আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে 72 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখানে সতর্কতা জারি করা হয়েছিল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম, কক্সবাজার এই 5টি জেলায় ভারী সহ অতি ভারী বৃষ্টির কারণে মূলত ভূমিধসের যে সংখ্যা, সেই সতর্কতা বার্তার আর মধ্যেই কিন্তু রাঙামাটি জেলা প্রশাসন থেকে সবগুলো উপজেলা এবং জেলা প্রশাসন থেকে নির্দেশনা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাত হলে মূলত তারা আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যেতে বলা হয়েছে, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন ঝুঁকিপূর্ণভাবে। একটুখানি বলে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙামাটি শহরে যে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র রয়েছে তার পাশেই রূপনগর এলাকায়, যেখানে অন্তত 250 পরিবার মূলত পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলে জানা গেছে। একই সঙ্গে এর পাশে যে শিমুলতলি, নতুন পাড়া এবং এই আশেপাশে যে এলাকাগুলো যুব উন্নয়ন ভেদবেদী সহ এই এলাকাগুলোতে এরকম অন্তত 29টি এলাকা চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসন থেকে, যেখানে অন্তত 5,000 পরিবার ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে। একটুখানি বলে রাখি, এই পরিস্থিতিতে মূলত রাঙামাটি পৌর এলাকায় 20টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে ভারী বৃষ্টি শুরু হলেই যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে চলে যেতে বলা হয়েছে এবং প্রশাসন থেকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করার জন্য এই বিষয়গুলো তারা দেখভাল করছেন। একই সঙ্গে আমরা কথা বলেছিলাম, এখানে যারা বসবাস করছেন তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত যেহেতু ভারী বৃষ্টিপাত হয়নি, তাই তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ভারী বৃষ্টিপাত শুরু হলেই মূলত তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য মূলত এরই মধ্যে 1,300 মেট্রিক টন চাল মজুত করা হয়েছে এবং 15 লক্ষ টাকা তারা হাতে রেখেছেন। যে কোনো পরিস্থিতি তৈরি হলে মূলত তারা এসব ত্রাণ তৎপরতা চালাবেন। একই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ এবং যে রোভার স্কোয়াড এবং অন্যান্য যারা ফায়ার ডিফেন্স সহ যে রেস্কিউ টিমগুলো রয়েছে তারাও প্রস্তুত রয়েছেন, যে কোনো পরিস্থিতিতে তারা মাঠে নেমে কার্যক্রম চালাবেন। রাঙামাটি রূপনগর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। এখন জনপদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফের সিলেটের 3 সীমান্ত দিয়ে 82 জনকে বিএসএফের পুশিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। আসন্ন ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা। সাসেক্স 2 প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বাড়বে ভোগান্তি। বাসের মালিক এবং যে গরুর ট্রাকের কথা বললেন, যে গরুগুলো নিয়ে আসবে এরা মানে না। ট্রাফিকিং ব্যবস্থাটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের সমস্যা এটা থেকেই যাবে।
কোরবানি ঘিরে পশুর পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। 30 মণ ওজনের ষাঁড় বীর বাহাদুরের দাম হাঁকছেন 16 লাখ টাকা। কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বড় মৌসুমে নাজিরশাইল আবাদের সফলতা। প্রতি হেক্টর ফলন 5.5 টনের বেশি। বিলুপ্তির পথে থাকা ধান ফিরছে উচ্চ ফলনশীল হয়ে। ডিসেম্বরের শেষেও যদি লাগাতে পারি, মার্চ মাসের মাঝামাঝি কিন্তু এই ধানটা ফ্লাড আসার আগেই কিন্তু আমরা এই ধানটাকে কিন্তু হারভেস্ট করে ঘরে নিয়ে আসতে পারি ফার্মার। হাওড় অঞ্চলে বজ্রপাতে বাড়ছে প্রাণহানি। পাহাড়ে ভারী বর্ষণে ধসের শঙ্কা। নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা জারি। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।